জাহিদ ভাই, নির্বাচনের তফসিল সব ঠিকঠাক থাকলে ইলেকশন কমিশন যেমনটা ইঙ্গিত দিচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে, নভেম্বর প্রায় শেষ। এখন প্রশ্ন হলো তার এক সপ্তাহ আগে, আমরা এর আগের 1-2 সপ্তাহ ধরে এরকম প্রতিদিন, এমনকি ছুটির দিনেও ডিসিদের রদবদল দেখলাম, প্রায় 40-45টা জেলার ডিসি রদবদল হলো এবং ছুটির দিনে প্রজ্ঞাপনগুলো হতো, আজকে ইউনোদের হলো এবং শেষ পর্যন্ত লটারি দিয়ে এসপিদেরটা হলো। ফলে নির্বাচন কমিশনের উপরে কোনো কারণে কি এই ইন্টারিম গভর্নমেন্ট বা বিশেষ করে হোম মিনিস্ট্রি আস্থা পাচ্ছে না যে নির্বাচন কমিশন তার আওতার বাইরে গিয়ে কিছু করবে, নাকি নির্বাচন কমিশনের উপর অন্য কারো প্রভাব আছে, ফলে অন্য কারো দ্বারা আদিষ্ট হয়ে তাড়াহুড়া করে এগুলো করা হচ্ছে? এটা তো আবার যদি নির্বাচন কমিশন এসে চায় এগুলো তো আবার রদবদল করতে বাধ্য হবে। এই জন্য আগে করে যে আমরা অনেক কিছু অর্জন করে ফেলবো সেটা না। আমাদের মনে আছে শেখ হাসিনা 96 সালে যখন ক্ষমতা হস্তান্তর করেন, 2001-এর নির্বাচনের আগে লতিফুর রহমানের যে তত্ত্বাবধায়ক সরকার আসে, তারা এসে রাতারাতি সব সচিব পাল্টে দেন এবং উনি খুব ডিসি পাল্টে দেন। উনি খুব অবাক, আজ আমি অবাক হয়েছি যে শেখ হাসিনার সময় ওনার সমালোচনা করতে গিয়ে লোকজন এই কথাটা বলতো, আওয়ামী লীগের লোকজন। তখন বলতাম যে একটা কেয়ারটেকারের কাজই হচ্ছে আগের সেট আপটাকে চেঞ্জ করা। কিন্তু এই সরকারটা মোটামুটি যেহেতু দলীয় সরকার না, তার সব কিছু চেঞ্জ হবে না। তারা যদি কেউ এরকম প্ল্যান করে থাকেন যে কারো হয়ে তারা এই কাজ করবেন, নির্বাচন কমিশন চাইলে তাদেরকে আসলে এটা করতে হবে। এবার আমরা অবজার্ভ করব, কারণ নির্বাচন কমিশন চাওয়া মাত্র এগুলো হয়ে যাওয়ার কথা। আমাদের একটা ভুল পারসেপশন আছে যে মন্ত্রণালয়গুলো নির্বাচন কমিশনের অধীনে চলে যায়, না, এটা ভুল, কিন্তু তারা চাইলে করতে হবে। লটারি নিয়ে আমি একটা কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে লটারি করলেন, দ্যাটস ফাইন অ্যাপারেন্টলি, কিন্তু কাদের মধ্যে লটারি করা হলো? মানে আপনি লটারি থেকে কাদেরকে বাদ দিলেন 64 জন যাদেরকে নিলেন, সেই 64 জন কারা? এইটা নিয়েই সংকট তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আমি এটার একটা আলামত এভাবে দেখি, সেটা হচ্ছে মানে আমাদের প্রধান উপদেষ্টার সাথে 3টা দল যখন দেখা করেছিল জাতীয় পার্টি ইস্যুতে, তখন 3টা দলই তাদের একটা তালিকা ধরিয়ে দিয়ে এসেছিল মানে প্রধান উপদেষ্টার কাছে, তারা কার কার ব্যাপারে তাদের অসন্তুষ্টি আছে, আপত্তি আছে। এবং অবাক হলাম আমরা, একজন উপদেষ্টা এই তালিকাটা তার ফেসবুকে দিয়ে দেন। এবং যেহেতু তিনি বলেন, তিনি দাবি করেন তিনি বিএনপির তালিকাতে আছেন, তো বিএনপির তালিকাটা আমরা যদি দেখি, এখানে খুব ইন্টারেস্টিং একটা ফাইন্ডিং আছে। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী জনাব খোদা বক্স আছেন এবং জনপ্রশাসন সচিব আছেন, জনপ্রশাসন না ক্যাবিনেট সচিব আছেন জনাব আব্দুর রশিদ। আমরা পুলিশের কথা বলি, তার মানে পুলিশের নিয়োগ নিয়ে বিএনপির মধ্যে অসন্তোষ, যদি এই তালিকাটা সঠিক হয়, এবং জনাব ফাউজুল কবির খান যেহেতু এটা শেয়ার করেছেন, আমি এটাকে সঠিক বলে ধরে নিতে পারি। ওখানে জামাত কাদের বিরুদ্ধে কথা বলেছে, এনসিপি কাদের বিরুদ্ধে কথা বলেছে, ওগুলো উনি দিয়েছেন। তো সেটা যদি হয়ে থাকে, তার মানে পুলিশের নিয়োগ নিয়ে বিএনপির মধ্যে এক ধরনের ক্ষোভ আছে। এখন এই 64 জন কি ওই প্রভাবিত? এখন বিএনপির ক্ষোভ মানে আমরা চোখ বন্ধ করে ধরে নিতে পারি এটা মোটামুটি জামাত প্রভাবিত মানুষ বেশি হতে পারেন। আচ্ছা, বিএনপি আশঙ্কা করছে। এখন এই 64 জন কারা? অ্যাট দ্য সেম টাইম আরেকটা আলাপ হয়তো আমরা করব, সেটা হচ্ছে আওয়ামী লীগেরও, মানে এই যারা ডিসি এবং এসপি হচ্ছেন, তাদের প্রায় সবাই নিযুক্ত হয়েছেন আওয়ামী লীগের প্রথম যে টার্মটা ছিল সে সময়, 96 থেকে 2001। না, এই যে পরের বার, হ্যাঁ, ডিসি এসপি 2009 থেকে 14, দু একজন এর একটু আগে হতে পারে, কিন্তু খুব বেশি আগে না। তাদের পুরো ক্যারিয়ার এবং গ্রুমিং হয়েছে আসলে শেখ হাসিনার সময়। এখন এই শেখ হাসিনার সময় যারা ডিসিএসপি ছিলেন, এখানে আওয়ামী লীগের মনোভাবাপন্ন মানুষজন যদি থেকে থাকেন, মনোভাবাপন্ন থাকতে পারেন, কিন্তু তারা যদি কারো হয়ে কাজ করার ভেস্টেড ইন্টারেস্ট থাকে, তারা কাদের পক্ষে কাজ করবেন, এই আলাপগুলো এখন আছে। তো সেই কারণে 64 জনকে সরকার কিভাবে সিলেক্ট করেছে সেগুলো নিয়ে আলোচনা সমালোচনা আসলে চলবে। তবে সরকার যেভাবে করে যাচ্ছেন, নির্বাচন কমিশন অন্য কিছু করতে পারে যদি সন্দেহ হয়, এটা ঠেকানোর উপায় নাই। আমরা এবার খুবই সিরিয়াসলি এগুলো অবজার্ভ করব, কারণ আমরা দেখতে চেয়েছি নির্বাচনের সময় নির্বাচন কমিশন ড্রাইভিং সিটে থাকবে, সেটা সরকার করছে কিনা, সরকারকে এটা করতে হবে।